তোমাদের তো আরো জয়েনিং বাকি আছে মনে হয়, 63 জয়েন করছে। আমি শুরু করলাম। তোমাদের কতটুকু কয়টা লেকচার দেওয়া হয়েছিল, কতটুকু পড়ানো হয়েছিল আমাকে একটু সম্ভবত আইডিয়া দিলে আপনার ভালো হয়। সম্ভবত আপনার লেকচার শেষ হয়ে গেছিল। বলো। আপনার লেকচারটা শেষ হয়ে গেছিল। না না, কোনটা? শেষ হয়নি স্যার, আপনার দুই একটা ক্লাস বাকি ছিল। হ্যাঁ, তোমরা আমাকে একটু জানাইলে কতটুকু হয়েছিল, আমি একটু আগাই দেখো, তাইলে তোমরা হয়তো একটু জি আইডিয়া স্যার, পাইবা। আপনি শুরু করেন, কারণ অনেক জায়গায় স্যার বৃষ্টিপাতের হ্যাঁ। কারণে অনেকের ফোনে চার্জ নাই। ও আচ্ছা, এখন আমি একটু আগাই, তোমরা দেখতে থাকো যে কতটুকু হয়েছিল, তারপর থেকে আমি শুরু করব। স্যার আপনি বিএইচপি পর্যন্ত পড়িয়েছিলেন আমার খাতার মতে আর কি। বিএইচপি না? জি আচ্ছা, স্যার। আমরা একটু আগাই তাইলে, দেখা যাক কতটুকু হইলো। স্যার অঙ্কগুলো করানো শেষ হয়েছিল। অঙ্ক কি করা হয়েছিল? জি স্যার, অঙ্ক করা হয়েছিল, 4টা দেখো প্রবলেম আমরা এই সলভ জিনিসগুলো করছিলাম কিনা, টার্মিনোলজি, তারপরে জি স্যার, এগুলো হয়েছে স্যার। আইএইচপি, বিএইচপি, তারপরে তোমার যে ইঞ্জিনের তোমার 2 স্ট্রোক 4 স্ট্রোক সাইকেল, পেট্রোল ডিজেল ইঞ্জিনের যে অপারেটিং প্রিন্সিপাল, সেগুলো আমরা আলাপ করছিলাম কিনা দেখো। জি স্যার। স্যার 4 স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন। হ্যাঁ দাঁড়াও, এটা হলো 4 স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন। তারপরে হচ্ছে 4 স্ট্রোক সাইকেল ডিজেল ইঞ্জিন হয়েছিল কি? ডিজেল ইঞ্জিন। জি স্যার, ডিজেল ইঞ্জিনটা হয়েছে স্যার। আচ্ছা, ডিজেল ইঞ্জিন হয়েছে, পেট্রোল ইঞ্জিন হয়েছে। 2 স্ট্রোক সাইকেল পেট্রোল ডিজেল ইঞ্জিন হয়েছিল কি? স্যার 2 স্ট্রোক হয়নি স্যার, 4 স্ট্রোক করানো হয়েছিল। হ্যাঁ, আরো দুই একজন বলো। স্যার 2 স্ট্রোক হয়নি, 4 স্ট্রোক করানো হয়েছিল। আচ্ছা, 4 স্ট্রোক পর্যন্ত পড়ানো হয়েছে। জি স্যার। তো অঙ্ক কি করানো হয়েছিল, প্রবলেম? জি স্যার, 4টা অঙ্ক করে দিয়েছিলাম স্যার। অঙ্ক করছিলাম, তাইলে তো বোধহয় শেষ হয়ে যাওয়ার কথা, মানে বাকি থাকার কথা না তো তাহলে। স্যার পাওয়ার ক্যালকুলেশন পড়াইছিলেন। পাওয়ার ক্যালকুলেশন পড়ায় থাকলে তো 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিনও পড়ানোর কথা। জি স্যার, হয়েছে স্যার, 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিনও হয়েছে স্যার। 4 স্ট্রোক হয়েছে, 2 স্ট্রোকটা হয়েছে কিনা? 2 স্ট্রোক পেট্রোল স্যার। ডিজেল ইঞ্জিন। জি স্যার, 2 স্ট্রোক হয়েছে। জি স্যার, হয়েছে স্যার। স্যার আমাদের শুধু একটা লেকচার বাকি ছিল। হ্যাঁ, একটা লেকচার বাকি ছিল স্যার, সবগুলাই হয়ে গেছিল। আচ্ছা, হয়ে থাকলে তাহলে যদি প্রবলেম তোমাদের অঙ্ক যদি শোনো, তোমার যদি প্রবলেম যদি করায় দিয়ে থাকি, তাহলে তো আর কিছু বাকি নাই, কারণ একেবারে শেষের লেকচারটা হইলো প্রবলেম অঙ্ক। এবং কয়টা প্রবলেম করানো হয়েছিল তোমাদেরকে? স্যার 4টা। 4টা প্রবলেম করানো হইলে তাইলে তোমাদের লেকচার আসলে শেষ হইছে, বাকি নাই। কারণ আমরা ওই যে প্রথমে হইলো যে টার্মিনোলজি গুলো পড়াই, বেসিক ডেফিনেশন, ক্লাসিফিকেশন, টার্মিনোলজি, তারপরে অপারেটিং প্রিন্সিপাল। অপারেটিং প্রিন্সিপাল পড়ানোর সময় আমরা পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, 2 স্ট্রোক 4 স্ট্রোক ইঞ্জিনের পার্থক্যগুলো পড়ায় দেই। আমরা বলে দেই যে 2 স্ট্রোক সাইকেল 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি, আর পেট্রোল ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি। তারপরে হচ্ছে পাওয়ার ক্যালকুলেশনের মেথডটা আমরা পড়াই, পাওয়ার ক্যালকুলেশন ডেরিভেশন। তারপরে হইলো কয়েকটা প্রবলেম করায় দিই আমরা, 4-5টা প্রবলেম, 2-3টা প্রবলেম করাই দেই। সাধারণত ক্লাসে 2টা বা 3টা, ম্যাক্সিমাম 3টার বেশি করানো হয় না, তোমাদের অনলাইনে করা ছিল এই জন্য হয়তো 4টা। তো সেই ক্ষেত্রে আমার তো মনে হয় যে তোমাদের ক্লাস হয়েছে। প্রবলেম যদি করানো হয়ে থাকে তাহলে বোধহয় কমপ্লিট হয়েছে, বাকি থাকার কথা নয়। এখন তোমাদের এর মধ্যে কোনো কোশ্চেন যদি থাকে তোমরা বলতে পারো। এটা কি তোমরা পিডিএফটা পাইছিলা এই অংশটার? স্যার আমাদের তো শীট সাপ্লাই দেওয়া হয়েছিল ক্যাম্পাস খোলা যখন ছিল তখন। শীট স্যার আপনি সাপ্লাই আপনার কাছ থেকে আমরা পাইনি, আমরা বিগত বছরে একটা পেয়েছিলাম, ওখানে তো সবকিছু ছিল না আর কি। তো এই পিডিএফটা দিলে স্যার বেটার হতো। আচ্ছা, পিডিএফ চাইলে আমি দিয়ে দেব, সেটা সমস্যা নাই। তোমাদের যে মেইল অ্যাড্রেস থাকলে আমি সেই মেইল অ্যাড্রেসে তোমাদের পিডিএফ দিয়ে দিব। তাহলে লেকচারটা তো রিপিট করা দরকার নাই বোধহয়, যেহেতু লেকচারটা হইছেই, তাই না? স্যার রিপিট করলে ভালো হতো। স্যার রিপিট করলে স্যার ভালো একটু হতো। স্যার ওভারভিউ যদি দিয়ে দিতেন স্যার, আসলে অনেক দিন ধরে তো। আচ্ছা ঠিক আছে, আমি একটু আইডিয়া দিচ্ছি তোমাদেরকে, যদিও এটা হয়ে গেছে তোমাদের।
আমরা ফার্ম মেকানিক্সে এই জিনিসগুলো তো বেসিক্স, যে কুইজ, মিড টার্ম, ফাইনাল এক্সামে কত পার্সেন্ট মার্কস থাকে, এই জিনিসগুলো ইঞ্জিনিয়ারের মধ্যে সাধারণত আমরা পড়াই। বেসিক ডেফিনেশন, ক্লাসিফিকেশন, টার্মিনোলজি, অপারেটিং প্রিন্সিপাল, পাওয়ার ক্যালকুলেশন, প্রবলেম সলভিং, ইঞ্জিন সিস্টেম, ফুয়েল সিস্টেম, কুলিং সিস্টেম, লুব্রিকেশন সিস্টেম। এখন ইঞ্জিন সিস্টেম গুলো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে হওয়ার কথা। এখন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস বোধহয় এখনো হয় নাই, ওনারা কিভাবে নিবে তোমাদের। আমরা একটা ধারণা করছিলাম যে থিওরি পরীক্ষাগুলো হয়ে গেলে তারপরে মাঝখানে কয়েকদিন সময় নিয়ে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাইয়া তোমাদের প্র্যাকটিক্যাল নিব। এখন তো মানে অনলাইনেই সব করতে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা চেয়ারম্যানের সাথে একটু আলাপ করবা যে স্যার প্র্যাকটিক্যাল গুলো আমরা কিভাবে নিব। তো স্যার আমাদের সেক্ষেত্রে স্যার তাইলে প্র্যাকটিক্যাল গুলো স্যার হয়েই গেছে স্যার। আমরা স্যার 19 ব্যাচ, আমরা স্যার স্যার আপনার আমাদের ক্লাসেও তো সরাসরি practical করছি। হয়ে গেছে। না শুনো, কিন্তু ইঞ্জিনের উপরে কি প্র্যাকটিক্যাল, তোমাদের যে ফার্ম মেকানিক্স এর প্র্যাকটিক্যাল ক্লাস কি হইছে? জি স্যার, স্যার। কমপ্লিট হয়ে গেছে। ও টিচাররা নিছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অনলাইনে? অনলাইনে স্যার না আমরা স্যার, স্যার সরাসরি শেষ করছিলাম। তাই হয়েছে। স্যার আমরা 19 ব্যাচ তো সরাসরি স্যার, কি আমাদের মানে ক্যাম্পাসে হয়েছিল। বুঝছি, কিন্তু সরাসরি কি তোমরা ক্লাস করার সুযোগ পাইছিলা? জি স্যার, এগুলো হয়েছিল স্যার, মানে তাইলে তো lubrication তোমাদের system পর্যন্ত সিস্টেম গুলো হয়েছে, স্যার। পড়ানোর কথা। সিস্টেম পড়াইছিল কি? ফুয়েল সিস্টেম, কুলিং সিস্টেম, লুব্রিকেশন জি স্যার, সিস্টেম, জি এগুলো স্যার। পড়াইছে তোমাদের? স্যার lubrication system পর্যন্ত পড়ানো হয়েছিল স্যার আমাদের। আচ্ছা, স্যার তো তাইলে তো আমাদের এটা হইছে। প্র্যাকটিক্যাল প্রায় শেষ হয়ে গেছে সব। ওকে, গুড। তাইলে তো এই সিস্টেম গুলো থেকেও কিছুটা তোমার থিওরি পরীক্ষায় থাকে। এখন কয়েকটা বিষয়, একটা হচ্ছে আমাদের ইঞ্জিন, আর বাকি যেগুলো থাকে এগ্রিকালচারাল মেশিনারি, ইরিগেশন, ড্রাইং, এগুলো সবই বোধহয় তোমাদের হইছে। হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ডেফিনেশন বলি যে এটা একটা মেকানিক্যাল ডিভাইস যেটা ফুয়েল এনার্জিকে কেমিক্যাল এনার্জি অফ দ্য ফুয়েল মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে। এক্সাম্পল হলো ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন। দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। বেসিক্যালি এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন হলো যেটা সিলিন্ডারের বাইরে তোমার ফুয়েলের দহনটা হয়, যেমন সলিড ফুয়েল যেটা কয়লা দিয়ে চালানো হয়, স্টিম ইঞ্জিন। আর ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন হলো পেট্রোল, ডিজেল, এইসব ইঞ্জিনগুলো যেটা সিলিন্ডারের ভিতরেই তোমার ফুয়েলের দহনটা হয়। তো এইটা হচ্ছে এক্সাম্পল। এখন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনগুলোকে কয়েকভাবে আমরা ভাগ করতে পারি। সিলিন্ডারের উপরে ভিত্তি করে সিঙ্গেল সিলিন্ডার, মাল্টি সিলিন্ডার, আর স্ট্রোকের উপরে ভিত্তি করে 4 স্ট্রোক সাইকেল, 2 স্ট্রোক। এগুলো তো তোমরা একটু জানছো অলরেডি। অ্যারেঞ্জমেন্ট অফ সিলিন্ডারের উপর ভিত্তি করে কয়েক ধরনের, হরাইজন্টাল, ভার্টিক্যাল, রেডিয়াল। কুলিং সিস্টেমের উপর ভিত্তি করে 2 ধরনের, এয়ার কুলড, ওয়াটার কুলড। আর হচ্ছে ইগনিশন সিস্টেমের উপর ভিত্তি করে স্পার্ক ইগনিশন, কম্প্রেশন ইগনিশন ইত্যাদি ধরনের। আর ফুয়েল টাইপের উপরে ভিত্তি করে ডিজেল, পেট্রোল, গ্যাস ইঞ্জিন, বিভিন্ন ধরনের স্টিম ইঞ্জিন ইত্যাদি। অন দ্য বেসিস অফ স্পিডের উপরে ভিত্তি করে একটা হাই স্পিড বলি, মিডিয়াম স্পিড বলি, লো স্পিড বলি। হাই স্পিড হচ্ছে যদি 1000 আরপিএম এর বেশি হয়, মিডিয়াম স্পিড হচ্ছে 350 থেকে 1000, আর লো স্পিডটা হচ্ছে লেস দেন 350 আরপিএম যদি হয়। এখন কয়েকটা ডেফিনেশন আমরা যেটা বলি সেটা হচ্ছে পিস্টন স্পিডটা হলো this is a linear distance traveled by the piston in a period of 1 minute. সিলিন্ডারের ভিতরে পিস্টনটা ওঠানামা করে, তোমরা অলরেডি জানো যে পিস্টনটা সিলিন্ডারের ভিতরে ওঠানামা করে। এখন লিনিয়ার ডিসটেন্স যতটুকু অতিক্রম করে প্রতি মিনিটে, যতটুকু লিনিয়ার ডিসটেন্স অতিক্রম করে সেটাকে বলি আমরা এসপি বা পিস্টন স্পিড। এবং এটা একটা ফর্মুলা, এসপি সমান 2ln। এলটা হচ্ছে স্ট্রোক লেংথ, এনটা হচ্ছে আরপিএম, রেভলিউশনস পার মিনিট। প্রতি মিনিটে ইঞ্জিনটা কয়বার ঘুরে, ক্র্যাঙ্কশ্যাফট কয়বার ঘুরে, সেটাকে বলি আমরা আরপিএম। তো 2ln এই ফর্মুলা দিয়ে আমরা এটা বের করতে পারি। তারপরে হচ্ছে টিডিসি, বিডিসি। সিলিন্ডারটা, পিস্টনটা সিলিন্ডারের ভিতরে সর্বোচ্চ যতটুকু যাবে সেটাকে বলি আমরা টিডিসি, টপ ডেড সেন্টার। এর উপরে আর পিস্টনটা উঠবে না, তারপর আবার নিচে নেমে যাবে। সর্বোচ্চ নিচে যতটুকু নামবে এটাকে বলি আমরা বিডিসি, বটম ডেড সেন্টার। এর নিচে আর পিস্টনটা নামবে না। এই দুইটার মাস্ট বোর হইলো ইনসাইড ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার, সেটাকে আমরা বোর বলি। সিলিন্ডার ডায়ামিটার ইনসাইড যেটা, সেটাকে বলি আমরা বোর। আর স্ট্রোক লেংথ হইলো যে টিডিসি থেকে বিডিসির যে দৈর্ঘ্য, সেটাকে বলি আমরা স্ট্রোক লেংথ। আর স্ট্রোক হইলো পিস্টন বিডিসি থেকে টিডিসি অথবা টিডিসি থেকে বিডিসি তে যাওয়া, এটাকে বলি একটা স্ট্রোক। স্ট্রোক বোর রেশিও হইলো স্ট্রোক লেংথ এল কে যদি আমরা সিলিন্ডার ডায়ামিটার অর্থাৎ ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার দিয়ে ভাগ করি, যেটা হয় সেটাকে বলি আমরা স্ট্রোক বোর রেশিও, এল বাই ডি।
ক্লিয়ারেন্স ভলিউম হলো আমাদের পিস্টনটা যখন সিলিন্ডারের ভিতরে সর্বোচ্চ উপরে যাবে, সর্বোচ্চ উপরে বলতে টিডিসি তে যাবে, টিডিসির উপরেও মানে তোমার সিলিন্ডার হেডের নিচে এবং এই পিস্টন টিডিসি তে উঠলে তার মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা থাকে। এই জায়গাটা ইচ্ছা করে ফাঁকা রাখা হয় কারণ ইয়ের যে কম্বাসন অর্থাৎ তোমার ফুয়েলের যে কম্বাসন এই জায়গাটাতে অনুষ্ঠিত হয়, সেই জন্য এটিকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। আর সোয়েপ ভলিউম হলো টিডিসি থেকে বিডিসি, সিলিন্ডারের ভিতরে টিডিসি থেকে বিডিসির যে ভলিউমটা সেটিকে বলি আমরা সোয়েপ ভলিউম। আচ্ছা, আর হচ্ছে কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও হলো ক্লিয়ারেন্স ভলিউম আর সোয়েপ ভলিউম, এই দুইটাকে যদি যোগ করি তাহলে পাবো আমরা টোটাল ভলিউম। এটা ক্লিয়ারেন্স ভলিউম আর হলো সোয়েপ ভলিউম, দুইটাকে যোগ করলে আমরা বলি টোটাল ভলিউম। এই টোটাল ভলিউমটাকে যদি ক্লিয়ারেন্স ভলিউম দিয়ে ভাগ দেই তাহলে যে রেশিওটা পাবো সেটিকে বলি আমরা কম্প্রেশন রেশিও। এটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে একটু বেশি হয় 14:1 থেকে 20:1, আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে একটু কম হয় 4:1 থেকে 9:1। এটা কিন্তু পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। তারপরে হলো আরপিএম, রেভলিউশনস পার মিনিট। ক্র্যাঙ্কশ্যাফটটা প্রতি মিনিটে যতবার ঘুরে সেটিকে বলি আমরা আরপিএম, রেভলিউশনস পার মিনিট। ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার। ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার হইলো এই যে পিস্টনটা তোমার টিডিসি থেকে বিডিসি তে নামবে, পাওয়ার স্ট্রোকে যখন টিডিসি থেকে বিডিসি তে নামে তো টোটাল যে প্রেসারটা হয় এই প্রেসারের টিডিসি থেকে যে বিডিসি তে নামতে, পাওয়ার স্ট্রোকে টিডিসি থেকে বিডিসি তে নামতে পিস্টনের উপরে তার এভারেজ যে প্রেসারটা থাকে সেটিকে বলি আমরা সরি আরপিএম না, এটা ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার। পিস্টনের উপরে এভারেজ যে প্রেসার থাকে পাওয়ার স্ট্রোকে সেটিকে বলি আমরা ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার। ডিসপ্লেসমেন্ট ভলিউম হলো প্রতি মিনিটে সবগুলো সিলিন্ডার মিলে ইঞ্জিনের যতটুকু ভলিউম ডিসপ্লেস হয় সেটাকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট ভলিউম। এটা হচ্ছে টোটাল সোয়েপ ভলিউম অফ অল দ্য পিস্টনস ডিউরিং পাওয়ার স্ট্রোকস অকারিং ইন এ পিরিয়ড অফ 1 মিনিট। 1 মিনিট সময়ের মধ্যে ইঞ্জিনে যতগুলো সিলিন্ডার আছে সবগুলো সিলিন্ডার মিলে 1 মিনিটের মধ্যে কেবলমাত্র পাওয়ার স্ট্রোকে যতটুকু ভলিউম ডিসপ্লেস হয় সেটিকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট ভলিউম। এটাকে ভিডি দ্বারা এক্সপ্রেস করি। ভিডি সমান ALN। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য সিলিন্ডার বা পিস্টন, এল হচ্ছে লেংথ অফ স্ট্রোক, এন হচ্ছে নাম্বার অফ পাওয়ার স্ট্রোকস পার মিনিট। এই নাম্বার অফ পাওয়ার স্ট্রোকস পার মিনিটটা 4 স্ট্রোক সাইকেলের ক্ষেত্রে হবে n/2 × NC, আর 2 স্ট্রোক সাইকেলের ক্ষেত্রে হবে n × NC। n হইলো আরপিএম, নাম্বার অফ রেভলিউশনস পার মিনিট, আর NC টা হইলো নাম্বার অফ সিলিন্ডার অফ দ্য ইঞ্জিন। ইঞ্জিনের কয়টা সিলিন্ডার আছে সেটাকে বলি আমরা NC। তাহলে এই ছোট nটাকে আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। n/2 × NC 4 স্ট্রোকের ক্ষেত্রে, n × NC সেটা হচ্ছে 2 স্ট্রোকের ক্ষেত্রে। NC হলো নাম্বার অফ সিলিন্ডার আর n হইল আরপিএম, এবং ALN এই ফর্মুলাটা দ্বারা আমরা ডিসপ্লেসমেন্ট ভলিউমটাকে বের করতে পারি। পাওয়ার হচ্ছে রেট অফ ডুইং ওয়ার্ক, প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করে সেটাকে বলি আমরা পাওয়ার। আর ইন্ডিকেটেড হর্স পাওয়ার হইল IHP। IHPটা হইল যে পাওয়ার স্ট্রোকে পিস্টনের উপরে যতটুকু পাওয়ার প্রডিউস হয় ফুয়েল বার্ন হওয়ার ফলে পিস্টনের উপরে যতটুকু শক্তি আমরা পাই সেটাকে বলি আমরা ইন্ডিকেটেড হর্স পাওয়ার। অর্থাৎ কোনো ফ্রিকশন লস অথবা মেকানিক্যাল লস এগুলো বাদ দিয়ে, এগুলো সহ মানে এগুলোকে বাদ না দিয়ে টোটাল যে পাওয়ারটা আমরা ফুয়েল কম্বাসনের ফলে টোটাল যে পাওয়ারটা এর উপর পিস্টনের উপরে পাই, আমাদের পিস্টন উপরে ওঠানামা করে আমরা ফ্লাই হুইলে পাই। ফ্লাই হুইলে যে পাওয়ারটা থাকে সেটাকে কিন্তু বলি আমরা, দাঁড়াও একটু দেখাচ্ছি। এই যে এটাকে বলি আমরা ফ্লাই হুইল। এখন এই যে পিস্টন উপর থেকে নিচে দিকে নামবে, এখানে কানেক্টিং রডে ফ্রিকশনের কারণে কিছুটা লস হবে, এই যে ক্র্যাঙ্কশ্যাফটের এখানে কিছুটা লস হবে, বিয়ারিং এ কিছুটা লস হবে। এই সবগুলো লস বাদ দিয়ে ফ্লাই হুইলে আমরা যে পাওয়ারটাকে পাবো ব্রেক, এটাকে বলবো আমরা ব্রেক হর্স পাওয়ার। সাধারণত এই ব্রেক হর্স পাওয়ারটাই আমাদের কাজে লাগে, সেই পাওয়ারটাই আমরা কাজে লাগাইতে পারি। তো মেকানিক্যাল এফিসিয়েন্সি হইলো যে তোমার ব্রেক হর্স পাওয়ারটাকে যদি ইন্ডিকেটেড হর্স পাওয়ার দিয়ে ভাগ দিই তাহলে যে রেশিওটা হবে সেটিকে বলি আমরা
মেকানিক্যাল এফিসিয়েন্সি, এটাকে যদি শতকরা হারে প্রকাশ করি সেটাকে বলবো আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি, অর্থাৎ ব্রেক হর্স পাওয়ার বা ইন্ডিকেটেড হর্স পাওয়ার। মেকানিক্যাল এফিসিয়েন্সি সমান ব্রেক হর্স পাওয়ার বা ইন্ডিকেটেড হর্স পাওয়ার, বিএইচপি বাই আইএইচপি, এটাকে 100 দিয়ে গুণ দিলে শতকরা হারে এটাকে প্রকাশ করা যাবে। এটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি। ভলিউমেট্রিক এফিসিয়েন্সি হইলো যে আমার যে ইন্ডাকশন স্ট্রোকে, সাকশন স্ট্রোকে যে পরিমাণ বাতাস সিলিন্ডারের ভিতরে আসার কথা ছিল, দেখা যায় যে ভিতরে প্রেসার কিছুটা থাকার কারণে অন্যান্য স্ট্রোকের কার্যকারিতার জন্য সেই পরিমাণ বাতাস আসলে অ্যাকচুয়ালি তার ভলিউম অনুযায়ী ওই পরিমাণ বাতাস প্রবেশ করে না। তো ইন্ডাকশন স্ট্রোকে যতটুকু বাতাস প্রবেশ করে আর যতটুকু করার কথা ছিল, তা এই যে দুইটা রেশিও, এই রেশিওটাকে বলি আমরা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, যখন শতকরা হারে প্রকাশ করব। স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন হইল যে প্রতি ঘন্টায় একটা ইঞ্জিনের প্রতি হর্স পাওয়ারের জন্য যতটুকু তেল ব্যবহৃত হয় সেটিকে বলি স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। আবার বলি, প্রতি ঘন্টায় প্রতি হর্স পাওয়ার, একটা ইঞ্জিনের প্রতি ঘন্টায় প্রতি হর্স পাওয়ারের জন্য যতটুকু তেল ব্যবহৃত হয়, ফুয়েল যতটুকু ব্যবহৃত হয়, সেটিকে বলি আমরা স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। এটা হইতে পারে, এটা তোমার কেজি পার হর্স পাওয়ার আওয়ারে প্রকাশ করা যেতে পারে, ওয়েটেও প্রকাশ করা যেতে পারে, ভলিউমেও প্রকাশ করা যেতে পারে, লিটার পার হর্স পাওয়ার এই ইউনিটেও প্রকাশ করা যেতে পারে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। থার্মাল এফিসিয়েন্সি হইল ইট ইজ দ্য রেশিও অফ হর্স পাওয়ার আউটপুট অফ এন ইঞ্জিন টু দ্য ফুয়েল হর্স পাওয়ার। আমি যতটুকু হর্স পাওয়ার পাইলাম তেল পোড়ানোর ফলে, যতটুকু হর্স পাওয়ার আমি পাইলাম, সেটাকে অ্যাকচুয়াল হর্স পাওয়ার যতটুকু আমি পাইলাম, আউটপুট হর্স পাওয়ার, আর তেলের থেকে যতটুকু পাইলাম, তেল পোড়ানোর ফলে যতটুকু পাওয়ার কথা ছিল, এই দুইটার যে রেশিও সেটাকে বলি আমরা থার্মাল এফিসিয়েন্সি। ইঞ্জিন টর্ক হইল যে যে ফোর্সটা তৈরি হয় তোমার ক্র্যাঙ্কশ্যাফট হোক অথবা তোমার এটাকে বলি আমরা ফ্লাইহুইল, ফ্লাইহুইলটাকে রোটেট করতে একটা ফোর্স দরকার হয়। এই ফোর্সটাকে যদি তার এই সেন্টার থেকে শুরু করে তার কিনার পর্যন্ত যে রেডিয়াসটা হয়, রেডিয়াস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা একটা টর্ক পেয়ে যাব। এটা হচ্ছে ইঞ্জিন টর্ক। এখন ওয়ান রেভলিউশন অফ দ্য ক্র্যাঙ্কশ্যাফট অর ফ্লাইহুইল অফ দ্য পিস্টন মেক্স টু স্ট্রোক। এখন দুইটা স্ট্রোক, একটা স্ট্রোক হলো যে তোমার ফ্লাইহুইলটা যখন একবার উপরে উঠে একবার নিচে নামে, একবার উপরে ওঠাকে বলি না, ফ্লাইহুইল না, পিস্টনটা সিলিন্ডারের ভিতরে যখন একবার উপরে ওঠে একটা স্ট্রোক হয়, আবার যখন নিচে নামে একটা স্ট্রোক হয়। তো ফ্লাইহুইলটা যদি একবার ঘুরে তাহলে দুইটা স্ট্রোক হয়, একবার পিস্টন উপরে উঠবে একবার নিচে নামবে, অথবা একবার নিচে নামবে একবার উপরে উঠবে। তার মানে একটা রেভলিউশনে তোমার স্ট্রোক হবে দুইটা। 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন, যে ইঞ্জিনে পিস্টনের 4টা স্ট্রোকে একটা সাইকেল কমপ্লিট হবে এবং একবার শক্তি উৎপন্ন হবে, সেটাকে বলি আমরা 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন। আর 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন হলো পিস্টনের দুইটা স্ট্রোকে যদি একটা সাইকেল কমপ্লিট হয়, একবার শক্তি উৎপন্ন হয়, সেটাকে বলি আমরা 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন। 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে 4টা স্ট্রোক থাকে, একটাকে বলি আমরা সাকশন, আর একটা কম্প্রেশন, একটা পাওয়ার স্ট্রোক, একটা এক্সস্ট স্ট্রোক। তোমার অপারেটিং প্রিন্সিপাল অফ 4 স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন যদি হয়, তাহলে এখানে 4টা স্ট্রোক হবে, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। সাকশন স্ট্রোকে যেটা হবে, সাকশন স্ট্রোকে তোমার আমাদের পিস্টনটা টিডিসি থেকে বিডিসি দিকে যাবে, ইনলেট ভালভটা খোলা থাকবে, এক্সস্ট ভালভ বন্ধ থাকবে। ইনলেট ভালভ খোলা থাকার ফলে এখান দিয়ে এয়ার এবং ফুয়েল, বাতাস এবং তেলের, পেট্রোলের মিক্সচার সেটা সিলিন্ডারে প্রবেশ করবে। সেই মিক্সচারটা সাধারণত 15:1, 15 ভাগ ওজনের বাতাসের সাথে 1 ভাগ ওজনের তেল মিশ্রিত করে, একটা আদর্শ মিশ্রণ বলে এটাকে, সেই মিশ্রণটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। তো এটা হচ্ছে ইন্ডাকশন স্ট্রোক। যখন এটা বিডিসিতে চলে আসে তখন সাকশন স্ট্রোকটা কমপ্লিট হয়ে যায়, তারপরে ভালভ দুইটাই বন্ধ হয়ে যায়। তোমার কম্প্রেশন স্ট্রোকে পিস্টনটা বিডিসি থেকে টিডিসির দিকে ওঠা শুরু করে, ইনলেট এবং এক্সস্ট ভালভ দুইটাই বন্ধ হয়ে যায়। এটা হয় কি, যখন পিস্টন সিলিন্ডার তোমার হয়, দুইটা ভালভ বন্ধ থাকে, পিস্টন উপর দিকে উঠতে থাকে, ফলে এয়ার এবং ফুয়েল যে মিক্সচার ছিল ভেপার আকারে, সেটা কম্প্রেস হয়। সেই কম্প্রেশন টেম্পারেচার হয় 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং কম্প্রেশন প্রেসারটা হয় 7 থেকে 10 কেজি পার স্কয়ার সেন্টিমিটার। এটা হলো কম্প্রেশন স্ট্রোক। যখন পিস্টনটা টিডিসিতে পৌঁছে যায় তখন কম্প্রেশন স্ট্রোকটা শেষ হয়ে যায়।
আচ্ছা, তারপরে হলো পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকে যেটা হয়, এয়ার ফুয়েল মিক্সচারের উপরে একটা স্পার্ক তৈরি হয়, ইলেকট্রিক স্পার্ক তৈরি হয়। সেই ইলেকট্রিক স্পার্কের কারণে ফুয়েলের কম্বাশন হয়, এয়ার ফুয়েল মিক্সচারের কম্বাশন হয়। কম্বাশন হয়ে সেটা এক্সপানশন হয়, এক্সপানশনে পিস্টনের উপরে চাপ দেয়। পিস্টনের উপরে চাপ দিলে পিস্টনটা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে, এটাকে বলে পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকে তোমার টেম্পারেচার থাকে প্রায় 1200°C এবং প্রেসার থাকে 20 থেকে 30 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। এটাই আসলে সেই স্ট্রোক যেটাকে বলি আমরা, যে ফুয়েলের যে এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্সন করা হয়, এই স্ট্রোকেই। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মানে কার্যকরী স্ট্রোক। তারপরে এই স্ট্রোকে আবার তোমার দুইটা ভালভই বন্ধ থাকে। তারপরে হলো তোমার এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট স্ট্রোকে ইনলেট ভালভটা বন্ধ থাকে, এক্সজস্ট ভালভটা খোলা থাকে। এখন এক্সজস্ট ভালভ যখন পিস্টনটা উপরের দিকে উঠতে থাকে, পুরা গ্যাসটা এক্সজস্ট ভালভ দিয়ে বের হয়ে বাতাসে চলে যায়। সো এটা হচ্ছে যে 4 স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে। ডিজেল ইঞ্জিনটাও প্রায় একই রকম, কিন্তু এখানে একটু পার্থক্য হইলো যে সাকশন স্ট্রোকে এয়ার ফুয়েল মিক্সচার, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে যেমন এয়ার এবং ফুয়েলের মিক্সচার প্রবেশ করে, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে শুধু এয়ার প্রবেশ করে। ক্লিন ফ্রেশ এয়ার এন্টার্স ইনটু দ্য সিলিন্ডার থ্রু ইনলেট ভালভ, এটা পার্থক্য। এখানে এয়ার ফুয়েলের মিক্সচারটা প্রবেশ করবে না। তারপরে কম্প্রেশন স্ট্রোকে যেটা হয়, তোমার পিস্টনটা আবার আগের মতোই বিডিসি থেকে টিডিসি দিকে যাইতে থাকে, ইনলেট এক্সজস্ট ভালভ গুলো বন্ধ থাকে, ফলে তোমার এয়ারটা কম্প্রেসড হয়। এবং এখানে কম্প্রেশন রেশিওটা বেশি থাকার কারণে অনেক বেশি কম্প্রেস হয় এবং টেম্পারেচারটা 650 থেকে 800°C হয়ে যায় সেই এয়ারের, এবং কম্প্রেশন প্রেসারটা 40 থেকে 45 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার হয়ে যায়। যখন পিস্টনটা টিডিসিতে পৌঁছে যায়, তখন তোমার কম্প্রেশন স্ট্রোকটা কমপ্লিট হয়ে যায়। এখন তোমার পাওয়ার স্ট্রোকে যেটা হয়, যে হট এয়ারের মধ্যে ডিজেল ফুয়েলটাকে, হট কম্প্রেসড এয়ারের মধ্যে ডিজেল ফুয়েলটাকে স্প্রে করা হয় একটা ইনজেক্টরের সাহায্যে, ইনজেক্টর নজলের সাহায্যে তোমার এটাকে হাই প্রেসারে তোমার স্প্রে করা হয়, খুব ফাইন ড্রপলেটস আকারে, যেটা একেবারে মিস্টের মতো, কুয়াশার মতো, সেরকম ফাইন ড্রপলেটস আকারে যখন এটা স্প্রে করা হয়, গরম বাতাসের সংস্পর্শে যখনই তোমার এই ডিজেল ফুয়েলটা আসবে, তো সাথে সাথে তোমার, এবং স্প্রে আকারে সাথে সাথে কম্বাসন হবে। কম্বাসন হয়ে সেটা প্রেসার ক্রিয়েট করবে পিস্টনের উপরে, এক্সপানশন হবে, এক্সপানশন হয়ে পিস্টনের উপরে প্রেসার ক্রিয়েট করবে, ফলে পিস্টনটা দ্রুত গতিতে টিডিসি থেকে বিডিসির দিকে চলে আসবে। এটা হচ্ছে তোমার পাওয়ার স্ট্রোক, যেখানে ফুয়েলের এনার্জিটাকে প্রেসার এনার্জি অর্থাৎ মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হইলো। এই পাওয়ার স্ট্রোকে টেম্পারেচার থাকে প্রায় 2000°C এবং কম্বাসন প্রেসার হচ্ছে 55 থেকে 60 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। তারপরে যেটা হয়, বিডিসিতে যখন চলে আসলো পাওয়ার স্ট্রোকে, টিডি তোমার ইনলেট ভালভটা বন্ধ হয়ে যায়, এক্সজস্ট ভালভটা খুলে যায়, পিস্টন যখন আবার উপরের দিকে উঠতে শুরু করে, পুরা গ্যাসটা এক্সজস্ট ভালভ দিয়ে বের হয়ে তোমার বাতাসে চলে যায়, আবার এটা রিপিট হইতে থাকে। সো দিস ইজ হাউ 4 স্ট্রোক সাইকেল ডিজেল ইঞ্জিন ওয়ার্কস। এখন আমরা যদি 2 স্ট্রোক সাইকেলের কথা চিন্তা করি, 2 স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হবে, 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিনে কোনো ভালভ থাকে না, ভালভের পরিবর্তে পোর্ট থাকে। এই পোর্ট গুলো 3টা পোর্ট থাকে, একটাকে বলি আমরা ইনলেট পোর্ট, এক্সজস্ট পোর্ট, আর একটা হচ্ছে ট্রান্সফার পোর্ট। একটা হচ্ছে ইনলেট পোর্ট থাকে, এটা হচ্ছে ইনলেট পোর্ট, তারপরে একটা এক্সজস্ট পোর্ট থাকে, এটার উপরে একটা এক্সজস্ট পোর্ট থাকে, আর একটা ট্রান্সফার পোর্ট থাকে, সাইড থেকে একটা পোর্ট থাকে, যেটাকে আমরা ট্রান্সফার পোর্ট বলি। এখানে হচ্ছে এটা ট্রান্সফার পোর্ট বলি। এখন এখানে 2টা স্ট্রোকেই কাজটা সম্পন্ন হয়, একটাকে বলি আমরা সাকশন এন্ড কম্প্রেশন স্ট্রোক, আরেকটাকে বলি পাওয়ার এন্ড এক্সজস্ট স্ট্রোক। ডান পাশের ছবিটা যদি দেখি আমরা, ডান পাশের ছবিটা দেখলে দেখবো যে পিস্টনটা তোমার যখন উপরের দিকে উঠতেছে, পিস্টনটা যখন বিডিসি থেকে টিডিসি দিকে যাচ্ছে, তখন ইনলেট পোর্টটা খোলা থাকে, এক্সজস্ট পোর্ট এবং ট্রান্সফার পোর্ট দুইটা বন্ধ থাকে, ফলে সিলিন্ডারের ভিতরে যে ফ্রেশ চার্জ ছিল সেটা কম্প্রেস হয়, ফলে কম্প্রেশন এবং সাকশন একদিকে ক্র্যাঙ্ক কেজের ভিতরে আসে। আগে কিন্তু 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে এয়ার বা এয়ার ফুয়েল মিক্সচারটা তোমার সিলিন্ডারের ভিতরে প্রবেশ করছিল, কিন্তু এখন কিন্তু এটা ক্র্যাঙ্ক কেজের ভিতরে আসবে, ক্র্যাঙ্ক কেজের ভিতরে এয়ার বা এয়ার ফুয়েল মিক্সচারটা প্রবেশ করবে। তাইলে একদিকে তোমার ফ্রেশ এয়ার বা এয়ার ফুয়েল মিক্সচারটা কম্প্রেস হচ্ছে, কোথায়? সেটা হচ্ছে তোমার সিলিন্ডারের ভিতরে,
আরেক দিকে ফ্রেশ এয়ার বা এয়ার ফিল মিক্সচারটা তোমার ক্র্যাঙ্কেজের ভিতরে আসছে। সো এটা কম্প্রেশন, সাকশন এবং কম্প্রেশন স্ট্রোক একসাথে হইলো। তারপর হচ্ছে পাওয়ার এন্ড এক্সস্ট। তোমরা এরকম করতেছো কেন? এরকম করছে কে? এরকম করছো কেন? ডিস্টার্ব করছো কেন? তোমরা কি শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। এই সমস্যা করতেছে কে? বলতে তো পারলাম না এখন। সমস্যা করতেছে কে? ডিস্টার্ব করলে তো আমি বন্ধ করে দিব। আমি বন্ধ করে দিলাম।